নমস্কার, লেখক রাজেশ চন্দ্রানী মঠ লাল জৈন-এর লেখা ধারাবাহিক গল্প যুদ্ধ এর তৃতীয় পর্ব নিয়ে আমি সৌরভ গাঙ্গুলি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এর শিরোনাম হল যুদ্ধ। আমরা ভাই ভাইয়ের মতো থাকতাম। আমাদের উপর হওয়া হামলায় আমাদের নারীদের উপর আবার অত্যাচার হওয়া থেকে আটকাতে পেরে আমরা খুশি হয়েছিলাম। একেবারে বিপরীত পরিস্থিতিতেও কিছুক্ষণ সুখের আসে। এই রাতটি আমাকে এই নতুন অভিজ্ঞতা দিয়েছে। টর্চের আলোয় আমি দেখতে পাচ্ছি বহুস্লাভা আজ খুব খুশি আছে। সে এখন আবার আগের মতো কিচিরমিচির করতে শুরু করেছে। তার মুখের উপর সেই হাসি, আত্মসম্মান এবং ঔজ্জ্বল্য অনুভব হতে শুরু করেছে, যা দেখে 15 বছর আগে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। আমার আজও ভালো করে মনে আছে, আমার ভালোবাসার বদলে আমি বহুস্লাভার ভালোবাসা পেয়েছিলাম। তখন আমরা 2 বছর ধরে বিয়ে না করে ভালোবাসায় মিলিত হতাম এবং এক থাকতাম। অবশেষে আমরা বিয়ে করে নিয়েছিলাম। এখন আমাদের এই 2টি সন্তান আছে। এই সন্তানদের প্রতি আমাদের ভালোবাসা আজ আমাদের 2 জনকেই চিন্তিত করে তোলে। এই যুদ্ধের সংকটকালে তারা বেঁচে থাকুক, এটাই আমরা চাই। তারা বড় হোক এবং তারপর যেমন ভালোবাসা বহুস্লাভা এবং আমার মধ্যে ছিল, তারাও তাদের সঙ্গীর সাথে সেই একই ভালোবাসায় তাদের জীবন কাটাক। বাচ্চারা এখন আবার ঘুমিয়ে পড়েছে। এর ফলে বহুস্লাভা এবং আমার নিজেদের মধ্যে কথা বলার একটি সুযোগ মিলেছে। বহুস্লাভা আমার বুকের সাথে লেগে থেকে বলল, বরিস্কো, তোমরা পুরুষরা, তোমরা জীবনে কখনো এই অভিজ্ঞতা পেতে পারবে না। আমি তার ঠোঁটে একটি চুম্বন এঁকে তারপর জিজ্ঞেস করলাম, কেমন অভিজ্ঞতা, বহুস্লাভা? বহুস্লাভা বলল, যে ধর্ষণ করেছে তার পরের রাতে মারা যাওয়া পীড়ি তাকে মানসিক তৃপ্তি দেয়। আমি তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, তাই তুমি এত খুশিতে উজ্জ্বল এবং হাসছ? তোমার এই ঔজ্জ্বল্যই আমার মন এবং হৃদয় জিতে নিয়েছে। এই অন্ধকার বেসমেন্টে 6 দিন ধরে স্নান না করে এবং নোংরা জামাকাপড়েও তোমার 15 বছর আগের বহুস্লাভাকে দেখতে পারার আরও একটি কারণ আছে। বহুস্লাভা তার মাথা আমার বুকে চেপে ধরে বলল। সেটাও তুমি বলেই দাও, সেটা কি? আমি তার চুলে আদর করে হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলাম। অন্ধকার থাকার কারণে আমি বহুস্লাভাকে দেখতে পাচ্ছি না, তবুও আমার মনে হচ্ছে বলার আগে সে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সে বলল, বরিস্কো, এটা আপনিই যিনি আমার ধর্ষণের পর আমার সাথে মিথ্যা কথা বলেছেন। আমি কি মিথ্যা বললাম তোমার সাথে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। বহুস্লাভা বলল, গতদিন আপনি আমাকে বলেছিলেন, ডার্লিং, তুমি এত দুঃখী হয়ে থেকো না। আমি জীবনে কিছু অন্য মহিলাদের সাথে সম্পর্ক রেখেছিলাম। তোমার সাথে 1-2 জন সৈন্য জোর করে করেছে, আমার এতে কোনো পার্থক্য পড়বে না। আমাদের মধ্যে ভালোবাসা আগের মতোই থাকবে। আমি জানি এই কথাটি একটি সম্পূর্ণ মিথ্যা। আপনি এই মিথ্যা আমার উপর হওয়া ধর্ষণের ফলে আমার মধ্যে তৈরি হওয়া গ্লানি এবং দুঃখকে কম করার জন্য বলেছেন। এখন আমি ভাবতে লাগলাম যে একজন নারীর স্ত্রীরূপও খুব অদ্ভুত হয়। সে বলা না বলা নিজের স্বামীর বাস্তবতা জানে। আমি এই কথা ভাবছিলাম, তখন বহুস্লাভা আবার নিজের ব্যাখ্যা দিতে শোনা গেল। বরিস্কো, এতে আমার কোনো দোষ নেই। এটা একজন গুন্ডার কাম্পিয়াসা ছিল। সাথে সেই সময়ে আমার উপর তার মেশিনগানের ভয় ছেয়ে গিয়েছিল। আমি প্রতিরোধ তো করছিলাম, কিন্তু নিজেকে তার থেকে বাঁচাতে পারছিলাম না। আমি আপনার জন্য এবং আমার সন্তানের জন্য বাঁচতে চাইছিলাম। আপনাকে না জানিয়ে আমি আপনার এবং বাচ্চাদের থেকে দূরে যাওয়ার সাহস করতে পারছিলাম না। তখন আপনার হাবভাব এবং বলা কথাগুলি আমার মনোবল বাড়িয়ে দিল। এটাই প্রকৃতপক্ষে একজন স্বামী স্ত্রীর পাশে থাকা। আপনি চার্চে ফাদারের সামনে প্রতিটি খারাপ এবং ভালো সময়ে আমার পাশে থাকার শপথ নিয়েছিলেন। আপনার কর্ম এবং আচরণ সেই শপথের সাথে মিলে যায়। আমার তার প্রতি ভালোবাসা এল। আমি এখন তার সাথে শারীরিক সম্পর্কের জন্য আগ্রহী হলাম। তখন বহুস্লাভা আমাকে থামিয়ে দিল এবং বলল, বরিস্কো, না, এখন এটা ভেন্ট্যাম, প্লিজ। যুদ্ধের অভিশাপ থেকে মুক্ত হওয়ার সাথে সাথে আমরা চার্চে আবারও বিয়ে করব। তখনই আমরা এটা করব। আমি তার অনুভূতিকে বুঝতে পারছি, আমার প্রতি তার উৎসর্গ এবং শ্রদ্ধাকে আমি বুঝতে পারছি। সে শরীর এবং মন থেকে পবিত্র থাকতে চায়, তারপর নিজেকে আমাকে উৎসর্গ করতে চায়। তখনই কেউ বলতে শোনা গেল, বরিস্কো, বরিস্কো, চলো এই 2টি লাশকে কবর দিয়ে আসি। এগুলি এখানে পড়ে থাকা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। পাশাপাশি এগুলি এখানে পড়ে থাকলে আমরা ঘুমোতেও পারব না। বহুস্লাভার কথায় আমার মনোযোগ তাদের দিক থেকে সরে গিয়েছিল।
আমার তাদের কথা সঠিক মনে হল। আমরা 4 জন পুরুষ মিলে সেই লাশগুলিকে বেসমেন্ট থেকে বের করে এনে বাইরে কবর দিয়ে আসার কাজটি সম্পূর্ণ করলাম। আমরা সবাই শেষবার 6 দিন আগে স্নান করেছিলাম। যখন থেকে আমরা এখানে বেসমেন্টে লুকিয়ে আছি, তখন থেকে আমাদের জামাকাপড় এবং শরীর নোংরা হয়ে আছে। যুদ্ধের ভয়াবহতা বেড়ে গিয়েছিল। স্নান না করে এবং নোংরা পোশাকে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি, এটা ভেবে আমাদের সাথে থাকা 2টি পরিবার প্রাণের উপর বিপদ নিয়ে বেসমেন্ট থেকে বাইরে গেল এবং তারপর যখন 2 ঘন্টা পর তারা ফিরে এল তখন তারা স্নান করা এবং নতুন পোশাকে ছিল। তারা একটি অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে তার ভিতরে ঢুকে গিয়েছিল। তারা সেখানকার বাথরুমে অনেকক্ষণ ধরে ভালো করে ঘষে ঘষে স্নান করেছিল। তারপরে সেখানকার আলমারি থেকে নিজেদের আকারের অন্য জামাকাপড় নিয়ে পড়েছিল। তারা এটাও বলল যে সেখানেও বিদ্যুৎ নেই কিন্তু ওভারহেড ট্যাঙ্কে এখনও জল ভরা আছে। তখন তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে এবং বিপদকে সামলে আমি বাচ্চাদের সাথে এবং বহুস্লাভার সাথে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। চারপাশে হওয়া বিস্ফোরণের প্রতিধ্বনিতে নিজেদের এবং শত্রুদের সৈন্যদের থেকে লুকিয়ে লুকিয়ে আমরা সেই অ্যাপার্টমেন্টে পৌঁছালাম। আমরা 4 জন একসাথে বাথরুমে ঢুকে শাওয়ার নিলাম। বহুস্লাভা এবং আমি 2 জন বাচ্চাদের ভালো করে ঘষে স্নান করালাম। এটি একটি বিশেষ পরিস্থিতি ছিল। আমরা 4 জনই একে অপরের সামনে নগ্ন থাকতে ইতস্তত করলাম না। এই অ্যাপার্টমেন্ট ছেড়ে যাওয়া পরিবারটি বড় ছিল। স্নান করার পর আমরা সেখানকার আলমারিতে খুঁজলাম, তখন আমরা সবাই নিজেদের আকারের জামাকাপড় পেলাম। আমরা সেগুলি পরে নিলাম। সেখানে আমি একটি পাওয়ার ব্যাংকও পেলাম, তা দিয়ে আমি এবং বহুস্লাভা আমাদের মোবাইল ফোন চার্জ করে নিলাম। স্নান করার পর সতেজ হয়ে আমাদের সবার খুব খিদে পেল। এখন আমরা রান্নাঘরে এসেছি। বিদ্যুতের অভাবে ফ্রিজের জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছিল, তবুও সেখানে শুকনো শস্য এবং আটা, বেসন, নুন, তেল, চিনি ইত্যাদি অনেক ছিল। আমরা রান্না করতে লাগলাম। এর মধ্যে বাচ্চারা বেডরুমে গিয়ে খুব হইচই করল। খাবার তৈরি হয়ে গেলে আমরা সবাই পেট ভরে খেলাম। এখন আমরা তৃপ্ত এবং খুশি আছি। আমরা যখন আমাদের সবকিছু হারিয়ে ফেলি, তখন সামান্য কিছু পেলেও আমরা খুব আনন্দিত হয়ে যাই। এই সুযোগ আমাকে আবার একটি নতুন উপলব্ধি দেওয়ার মতো ছিল। সাধারণ সময়ে থাকতে আমরা যা অনুভব করি না, তা এখন করছি। আমি বহুস্লাভাকে নিজের উপলব্ধি জানালাম। বহুস্লাভা জিজ্ঞেস করল, সেটা কি? মানুষের সুখ এবং সন্তুষ্টির জন্য এত কিছুর প্রয়োজন হয় না, কিন্তু সেটা পাওয়ার প্রতিযোগিতায় লেগে মানুষ নিজেকেই ভুলে যায়। আমি একজন দার্শনিকের মতো বললাম। আপনি ঠিকই বলছেন, বরিস্কো। বহুস্লাভা হেসে সম্মতি জানিয়ে বলল। তারপর আমরা ফিরে যাওয়ার জন্য তৈরি হলাম। আমাদের তৈরি করা অনেক খাবার বেঁচে গিয়েছিল, সেটা আমরা প্যাক করে নিলাম। তার সাথে আলমারি থেকে আরও কিছু জামাকাপড়ও নিজেদের ব্যাগে রেখে নিলাম। আমি এক কাঁধে মেশিন গান এবং অন্য কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিলাম। তারপর আমরা সবাই ফিরে যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের মনোযোগ বিস্ফোরণ এবং সংঘর্ষের শব্দ থেকে সরে গিয়েছিল। এখন আবার এই সব আমাদের শুনতে শুরু করল এবং আমরা আবার এর থেকে ভয় পেতে শুরু করেছি। আমরা বাঁচাতে লুকিয়ে লুকিয়ে অ্যাপার্টমেন্টের পরিবর্তে নিরাপদ নিজেদের ঠিকানায় বেসমেন্ট দিকে এগোতে লাগলাম। আমরা একটু দূরেই গিয়েছিলাম, তখনই হঠাৎ বহুস্লাভা থেমে গেল। আমি তার দৃষ্টি অনুসরণ করলাম, তখন দেখলাম সেখানে একজন সৈন্য লুকিয়ে আছে। তার ইউনিফর্ম থেকে সে শত্রুপক্ষের সৈন্য মনে হচ্ছিল। আমি তাকে দেখতেই আমার মেশিন গান তার উপর তাক করলাম। তখনই সে নিজের 2টি হাত আত্মসমর্পণের ভঙ্গিতে তুলে দিল। আমি সতর্কতার সাথে মেশিনগানের লক্ষ্য তার উপর রেখে তার কাছে গেলাম। আমার শত্রুপক্ষের দেশের ভাষা সম্পর্কে ভালো জ্ঞান আছে। আমি তাকে নিজের সব অস্ত্র মাটিতে রাখার জন্য বললাম। সে তেমনই করল। আমি বহুস্লাভাকে ইশারা করলাম, তখন সে সৈন্যের অস্ত্র নিজের দখলে নিয়ে নিল। এখন আমি নিজের বন্দুক আবার কাঁধে ঝুলিয়ে নিলাম। তারপর সৈন্যকে উদ্দেশ্য করে বললাম, তুমি আমাদের দেশের উপর হামলা করেছ, আমি চাইলে এখনই তোমাকে পরলোকে পাঠাতে পারি। সৈনিকটি মিনতি করে বলল, হামলা আমরা করিনি, আমাদের থেকে করানো হয়েছে। দুটোই এক কথা। আমাদের দেশ এবং আমাদের কতটা ক্ষতি হয়েছে তোমার কি তার আন্দাজ আছে? আমি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বললাম। সৈনিকটি অনুনয় করছে, না, কখনো আমরা একটিই সংঘের দেশ ছিলাম। আমরা একে অপরের শত্রু হতে পারি না। এটা আপনাদের এবং আমাদের নেতৃত্বের উচ্চাকাঙ্ক্ষা, যার কারণে আমরা একে অপরের শত্রু মনে হচ্ছি। আপনারা আমার উপর দয়া করুন। আমি 36 ঘন্টা ধরে কিছু খাইনি। বহুস্লাভা আমাদের ভাষায় আমার সাথে বলল,
এ শত্রুপক্ষের দেশের কিন্তু আমাদের নারীদের উপর জোরজবরদস্তি করা আমাদের দেশের সেই গুন্ডাদের থেকে ভালো মানুষ। বহুস্লাভা দয়াপরবশ হয়ে আমার কাঁধ থেকে ঝোলানো বেগটি নামিয়ে নিল, তারপর নিজের সাথে আনা খাবার সেই সৈন্যকে খেতে দিয়ে দিল। সে অশ্রু ঝরাতে ঝরাতে সত্যিই একজন খুব ক্ষুধার্ত ব্যক্তির মতো খাওয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। তাকে এটা করতে দেখে আমাদের 2 সন্তান তাকে কৌতূহল সহকারে দেখছিল। সে খাওয়া শেষ করল। তখন বহুস্লাভা ব্যাট থেকে বের করে অন্য পোশাক সৈন্যকে দিল এবং তার ভাষায় বলল, নিজের ইউনিফর্ম খুলে এটা পরে নাও, না হলে তোমার জীবনের বিপদ থাকবে। সে একটি খামের আড়াল নিয়ে তেমনই করল। তারপর বহুস্লাভা তার খোলা ইউনিফর্ম ব্যাগের কাছে করে দিল। এখন সেই সৈন্যটি আবার কাঁদতে লাগল। আমি কারণ জিজ্ঞেস করলে সে বলল, আমার মায়ের কথা মনে পড়ছে। আমি তার মায়ের নম্বর জিজ্ঞেস করলাম। তারপর আমি সেই নম্বরে নিজের মোবাইল থেকে কল করলাম। উত্তর পেলে আমি তাকে নিজের মোবাইল দিয়ে দিলাম। কাঁদতে কাঁদতে সে নিজের মায়ের থেকে কুশল মঙ্গল জিজ্ঞেস করল, নিজের করুণ অবস্থা তাদেরকে বলল। তারপর বহুস্লাভা এবং আমার প্রশংসা করে খাবার এবং পোশাক দেওয়ার কথাটাও বলল। সে কথা শেষ করে কল ডিসকানেক্ট করার জন্য আগ্রহী হল। তখনই বহুস্লাভা ছিনিয়ে নিয়ে তার কাছ থেকে মোবাইল নিয়ে নিল। তারপর সে সৈন্যের ভাষায় মোবাইলে বলল, আপনার ছেলে আমাদের দেশে এবং আমাদের আশ্রয়ে সুরক্ষিত আছে, কিন্তু আমাদের দেশবাসী এবং আমরা আপনার দেশের হামলার ফলে অরক্ষিত আছি। সৈন্যের মা উত্তর দিলেন, আপনারা সবাই, আপনাদের এবং আমাদের সৈন্যরা এবং আমার ছেলে, আপনাদের এবং আমাদের নেতাদের কারণে অরক্ষিত আছি। আগে আমরা সবাই নিজেদের মধ্যে ভাই ভাইয়ের মতো থাকতাম। অধ্যায় 3 সমাপ্ত।